আছি আলহামদুলিল্লাহ। আসো আমরা শুরু করি আজকে। ব্রেস্ট শুরু করব আজকে। আচ্ছা, সিস্টেমিক যেভাবে বলছি আমি যে প্রতিটা সিস্টেমের শুরুতে পড়ে নেবে যে ব্রেস্ট সেই সিস্টেমে কি ডিজিজ হয় বা সেই অর্গানে কি ডিজিজ হয়। ব্রেস্টে আমি তোমাদেরকে অ্যাপেন্ডিক্স, গল ব্লাডারের কথা বলছিলাম। ব্রেস্টেরও জিজ্ঞেস করা হয়। ব্রেস্টের কমন কোয়েশ্চেন হচ্ছে যে আ ব্রেস্ট লাম্পের কি কজ? বয়স হিসেবে জিজ্ঞেস করা হয় যে তোমার কাছে একটা ১৬ বছর বা ১৫ বছর বা ২০ বছরের একটা মেয়ে ব্রেস্ট লাম্প নিয়ে আসলো, তোমার দিদি কি হবে? অথবা তোমার কাছে ৫০ বছরের একজন মহিলা আসলো ব্রেস্ট লাম্প নিয়ে, তখন তুমি কি চিন্তা করবে? এটাই কমনলি জিজ্ঞেস করা হয়। তবে মাঝে, মাঝে জিজ্ঞেস করা হয় যে ব্রেস্টের টিউমার কি হয়? বা ব্রেস্টের ডিসঅর্ডার কি হয়? ডিজিজ কি হয়? কাজেই ব্রেস্টের ডিজিজ গুলোর নামগুলো এট লিস্ট সবগুলো জানতে হবে। প্রথমেই কি ডিজিজ হয়? কিছু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে। যেমন মিল্ক লাইন রেমনেন্টস, এই মিল্ক লাইন বরাবর সুপার নিউমারারি নিপল অর ব্রেস্ট টিস্যু থাকে। অনেক ক্ষেত্রে না হলেও মাঝে মাঝেই পাওয়া যায় এক্সিলারি ব্রেস্ট টিস্যু, এক্সেসরি এক্সিলারি ব্রেস্ট টিস্যু, যে এক্সিলাতেও একটু লাম্পের মতো মনে হয়, সেখানে এক্সেসরি এক্সিলারি ব্রেস্ট টিস্যু পাওয়া যায়। এমনকি মাঝে মাঝে ওখানে ফাইব্রো অ্যাডেনোমা টিউমার টাইপ কন্ডিশনও পাওয়া যায়। কনজেনিটাল নিপল ইনভার্সন, এটা কারো কারো থাকে। এরপরে আসবে, এটা গেল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এরপরে কিছু ইনফ্লামেটরি কন্ডিশন থাকে। অ্যাকিউট মাস্টাইটিস, পেরিডাক্টাল মাস্টাইটিস, মেমারি ডাক্ট একটাশিয়া, ফ্যাট নেক্রোসিস। আচ্ছা, এখানে কোন ধরনের ফ্যাট নেক্রোসিস হয় বলো তো ব্রেস্টে? শোনা যাচ্ছে না আমার কথা? জি ম্যাডাম, যাচ্ছে। কি ব্যাপার, কোনো রেসপন্স নাই? কোন ধরনের ফ্যাট নেক্রোসিস হয় ব্রেস্টে? ফ্যাট নেক্রোসিস কি টাইপস আছে মনে নাই? হ্যাঁ না, রেসপন্স না পেলে তো আমি মনে করবো যে কেউ পড়া শুনতেছে না, তাহলে তো আমার ক্লাস নেওয়ার দরকার নাই। ম্যাম শুনতেছি ম্যাম। হ্যাঁ তো বলো, তোমরা না পারলে বলো যে আমরা পারি না, মনে নাই। ফ্যাট নেক্রোসিস টাইপস মনে আছে? না ম্যাডাম। শুনতে পাচ্ছি না। না ম্যাম। ম্যাডাম, ফ্যাট নেক্রোসিস দুই ধরনের হয়, এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস আর ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিসের এক্সাম্পল বলছিলাম তোমাদেরকে পেরিটোনিয়াল ক্যাভিটিতে প্যানক্রিয়াটিক লাইপেজ যখন রিলিজ হয়ে যাবে প্যানক্রিয়াটাইটিসে, তখন এখানে আমরা এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস পাবো। আর ট্রমাটিক ফ্যাট নেক্রোসিসের এক্সাম্পল বলছিলাম ব্রেস্ট, যে কোনো ট্রমা হলে এখানে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস হয়। ঠিক আছে, তাহলে এটাও এক ধরনের ইনফ্লামেটরি কন্ডিশন। অ্যাকিউট মাস্টাইটিস, পেরিডাক্টাল মাস্টাইটিস, মেমারি ডাক্ট একটাশিয়া, ফ্যাট নেক্রোসিস, লিম্ফোসাইটিক মাস্টোপ্যাথি, গ্র্যানুলোমেটাস মাস্টাইটিস। এরপরে আসবে বিনাইন এপিথেলিয়াল লেশন। কি হয়? ফাইব্রো অ্যাডেনোমা, আরো অ্যাডেনোমা আছে, ল্যাকটেটিং অ্যাডেনোমা, তারপরে এরকম আর কিছু অ্যাডেনোমা আছে, ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা, অ্যাডেনোসিস, ফাইব্রোসিস্টিক ডিজিজ, ডাক্টাল অ্যান্ড লোবুলার হাইপারপ্লাসিয়া। এরপরে আছে কার্সিনোমা। কার্সিনোমা আমরা পরে পড়বো। আচ্ছা, কজেস অফ ব্রেস্ট লাম্প। তোমার কাছে ব্রেস্ট লাম্প নিয়ে একটা মেয়ে আসলো, কি কারণে ব্রেস্ট লাম্প হতে পারে জানতে হবে। খুবই কমন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। ফাইব্রোঅ্যাডেনোমা, ফাইব্রোসিস্টিক ডিজিজ, মাস্টাইটিস থাকলেও লাম্প নিয়ে আসতে পারে, ফ্যাট নেক্রোসিসের ক্ষেত্রেও লাম্প নিয়ে আসতে পারে,
প্যাপিলোমা, কার্সিনোমা, পেজেটস ডিজিজ অফ ব্রেস্ট এগুলোতে লাম্প নিয়ে আসতে পারে। এখন তোমার কাছে যদি কোশ্চেনটা হয় এরকম যে একজন 15 বা 16 বছরের মেয়ে বা 20 বছরের মেয়ে তোমার কাছে আসলো ব্রেস্ট লাম্প নিয়ে, তোমার 1 নাম্বার ডায়াগনোসিস বা ডিডি কি আসবে? এক্ষেত্রে আসবে ফাইব্রো অ্যাডেনোমা। কিন্তু এইটাই যদি হয় যে 50 বছরের মহিলা, তাহলে তোমার মাথায় প্রথম কি আসবে? তোমার মাথায় তখন 1 নম্বরে আসবে কার্সিনোমা। ঠিক আছে? 15-16 বছর বয়সে কার্সিনোমা নট মানে কমন, একেবারেই কমন না, রেয়ার। ঠিক আছে? আবার কোশ্চেনটা আসতে পারে এরকম ভাবে যে 40 বছর বয়স, 40 বছর বয়স বা 35 বছর বয়স। এই বয়সে আবার ফাইব্রোঅ্যাডেনোমাও হতে পারে, কার্সিনোমাও হতে পারে। কিন্তু তখন তোমাকে লিডিং কোয়েশ্চেন করলো যে এরকম একজন মহিলা আসছে, ব্রেস্ট লাম্প আছে, সেটা ফার্ম টু হার্ড ফিক্সড, আবার তার সাথে তার এক্সিলারি লিম্ফ্যাডেনোপ্যাথি আছে, তুমি কি চিন্তা করবা? এই ক্ষেত্রে তোমার চিন্তা হবে কার্সিনোমা। ফাইব্রোঅ্যাডেনোমা সাধারণত কি হয়? এখানে একটা নোডিউলার লাম্প থাকে, ফার্ম নোডিউলার লাম্প, যেটা খুবই মোবাইল। এটাকে অনেক সময় বলে হচ্ছে এই যে ল্যাপটপের যে মাউস থাকে, কি মাউস যেন, মাউস অফ দ্য ব্রেস্ট এরকম মনে হয় বলে এই ফাইব্রোঅ্যাডেনোমার লাম্পটাকে। হ্যাঁ, ফাইব্রোঅ্যাডেনোমার লাম্পটা এরকম থাকে, খুবই মোবাইল। মানে এক জায়গায় এটাকে ধরে রাখাই মুশকিল হয়। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এরকম চলে যায়। কিন্তু কার্সিনোমার ক্ষেত্রে ইউজুয়ালি লাম্পটা হবে ফার্ম টু হার্ড অথবা হার্ড। ফিক্সড হয়ে যেতে পারে, আন্ডারলাইং স্ট্রাকচারের সাথেও ফিক্সড থাকতে পারে, ওভারলাইং স্কিনের সাথেও ফিক্সড থাকতে পারে। এবং সাধারণত ব্রেস্ট কার্সিনোমা মেটাস্টাসিস করে এক্সিলারি লিম্ফ নোডে প্রথমেই যায়। এই জন্য যদি ব্রেস্ট লাম্প হওয়ার পরে কিছুদিন দেরি করে পেশেন্ট, সেই ক্ষেত্রে আমরা কি পাই? সেক্ষেত্রে আমরা এক্সিলারি লিম্ফ নোড এনলার্জমেন্টও পাই, মেটাস্টাসিস পেয়ে যাই। আমাদের কাছে ব্রেস্ট লাম্প নিয়ে পেশেন্ট আসলে আমরা কি ভাবে এটা ডায়াগনোসিস করতে পারি, এটা কি জিনিস? মেমোগ্রাফি করতে পারি, অনেক সময় আল্ট্রাসনোগ্রাম করি। এরপরে 2 নম্বরে করতে পারি আমরা সাইটোলজি। সাইটোলজিটা 2 ভাবে হতে পারে। একটা হতে পারে যেমন আমরা বললাম যে প্যাপিলোমা হয়। এই প্যাপিলোমা থাকলে দেখা যায় যে নিপল সিক্রেশন থাকে। অথবা যেটা বললাম আমরা অ্যাকিউট মাস্টাইটিস বা পেরিডাক্টাল না, মেমারি ডাক্ট অ্যাক্টেশিয়া, এগুলোর ক্ষেত্রেও নিপল সিক্রেশন থাকে। এই সিক্রেশন থেকেও আমরা অনেক সময় ডায়াগনোসিস করতে পারি, যেটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন। অনেক সময় ম্যালিগন্যান্ট কোনো ক্ষেত্রেও আমরা নিপল সিক্রেশনে ম্যালিগন্যান্ট সেল পাই, তখন আমরা বলে দিতে পারি যে পজিটিভ ফর ম্যালিগন্যান্ট সেল। সাইটোলজির মধ্যে একটা হচ্ছে নিপল সিক্রেশন দেখতে পারি, আরেকটা হচ্ছে এফএনএসি। লাম্প নিয়ে আসলো, কোনো রকম নিপল সিক্রেশন নাই, আমরা ওই লাম্প থেকে ফাইন নিডল অ্যাসপিরেশন করে সাইটোলজি দেখব। তারপরে নাম্বার 3 হচ্ছে কোর নিডল বায়োপসি। কোর নিডল বায়োপসিটাও হচ্ছে ওই তোমার সিরিঞ্জের মতোই বা গানের মতো একটা জিনিস। একটা সিরিঞ্জের নরমাল বোর যা থাকে তার চেয়ে এটা একটু মোটা হবে। এটা দিয়ে ওই বোরের পরিমাণ টিস্যু আমরা বের করে নিয়ে আসি, নিয়ে এসে দেখি। এটা আসলে হিস্টোপ্যাথোলজি। নাম্বার 4 হচ্ছে ওপেন বায়োপসি, ফ্রোজেন সেকশন করতে পারি, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। আচ্ছা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে টিউমার অফ দ্য ব্রেস্ট কি হয়? বিনাইন এবং ম্যালিগন্যান্ট। বিনাইনের মধ্যে কি আছে? ফাইব্রো অ্যাডেনোমা, ফাইলটস টিউমার, এটা বিনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। আর ম্যালিগন্যান্টের মধ্যে ইনসাইটু কার্সিনোমা, এইভাবেই বলতে হবে, হ্যাঁ? ইনসাইটু কার্সিনোমা আর ইনভেসিভ কার্সিনোমা। ইনসাইটুর মধ্যে ডাক্টাল কার্সিনোমা ইনসাইটু, লোবিউলার কার্সিনোমা ইনসাইটু। আর ইনভেসিভের মধ্যে ডাক্টাল কার্সিনোমা, সবচেয়ে কমন হচ্ছে ডাক্টাল কার্সিনোমা। ডাক্টাল কার্সিনোমাই আমরা পাই, মানে 98% 99% হয়তো ডাক্টাল কার্সিনোমাই। এরপরে পাওয়া যায় লোবিউলার কার্সিনোমা, টিউবুলার কার্সিনোমা, অথবা এটার আরেকটা নাম ক্রিবডিফর্ম কার্সিনোমা, মিউসিনাস কার্সিনোমা বা কলোয়েড কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, মেটাপ্লাস্টিক কার্সিনোমা। আমার দিনাজপুরে আসার 2.5-3 বছর হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি মনে হয় 1টা বা 2টা লোবিউলার কার্সিনোমা পাইছি। এছাড়া সব ডাক্টাল কার্সিনোমা, এখন পর্যন্ত যত কার্সিনোমা পাওয়া গেছে। ঠিক আছে? তাহলে ম্যালিগন্যান্ট টিউমার অফ ব্রেস্ট এইটুকুও মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয়। অবশ্যই বলবে ইনসাইটু কার্সিনোমা, তারপরে বলবে ইনভেসিভ কার্সিনোমা। ইনসাইটু কার্সিনোমায় ডাক্টাল কার্সিনোমা ইনসাইটু,
লোবিউলার কার্সিনোমা ইন সাইটো। আর ইনভেসিভে ডাক্টাল কার্সিনোমা, লোবিউলার কার্সিনোমা, টিউবুলার অর ক্রিব্রিফর্ম কার্সিনোমা, মিউসিনাস অর কলওয়েড কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, মেটাপ্লাস্টিক কার্সিনোমা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। বোঝা যাচ্ছে? জি ম্যাম। আমি তোমাদের ক্লাসগুলো নেই আর আমার মনের মধ্যে চলতে থাকে যে এই এতগুলো বললাম, তোমরা কেউ শুনলেও হয়তো একটু বলতে পারতা। কিন্তু তোমাদের তো ক্লাসেই থাকে না, 20 জন মাত্র। আচ্ছা, এবার আমরা বলবো ফাইব্রোঅ্যাডেনোমা। ফাইব্রোঅ্যাডেনোমা হচ্ছে মোস্ট কমন টিউমার। এটা রিপ্রোডাক্টিভ পিরিয়ডে যে কোনো বয়সে হতে পারে, ইউজুয়ালি বিলো 30 তে হয়। এটা আমরা গ্রস বা ম্যাক্রোস্কোপিক্যালি বা খালি চোখে আমরা কেমন দেখতে পাবো? এটা একটা হচ্ছে স্ফেরিক্যাল শার্পলি সার্কামস্ক্রাইবড নোডিউল। মোট কথা এটা একটা নোডিউল অ্যান্ড ফ্রিলি মুভেবল, ভ্যারি ইন সাইজ ফ্রম 1 সেন্টিমিটার ডায়ামিটার টু লার্জার সাইজ। অনেক বড় হতে পারে, তখন এটা নাম আবার জায়ান্ট ফাইব্রোঅ্যাডেনোমাও হয়। কাট সারফেসটা গ্রে হোয়াইট থাকে ইউজুয়ালি এবং স্লাইমি থাকে। মাইক্রোস্কোপিক্যালি এটা আবার দুই ধরনের হয়, পেরিক্যানালিকুলার, ইন্ট্রাক্যানালিকুলার। পেরিক্যানালিকুলার যেটা, সেখানে কি থাকবে? এখানে হচ্ছে যে ব্রেস্টের যে গ্ল্যান্ড গুলো থাকে, দ্যাট আর লাইন্ড বাই সিঙ্গল অর মাল্টিপল লেয়ার অফ কিউবয়েডাল টু পলিগোনাল সেল। আর ইন্ট্রাক্যানালিকুলারে কানেকটিভ টিস্যুর প্রলিফারেশনটা বেশি থাকবে, দ্যাট কম্প্রেস দ্য গ্ল্যান্ড স্পেসেস অ্যান্ড দ্য গ্ল্যান্ড বিকাম কোলাপসড ইন্টু স্লিট লাইক ইরেগুলার ক্লেফট অর কর্ডস অফ এপিথেলিয়াম। এটা কি বলতো? ফাইব্রোঅ্যাডেনোমা কোন টাইপটা হয়? যদি এরকম হয়, পেরিক্যানালিকুলার, ইন্ট্রাক্যানালিকুলার টাইপ, এটা কি হবে? এটা পেরিক্যানালিকুলার আর এটা ইন্ট্রাক্যানালিকুলার। আমরা এটাই বেশি পাই। আচ্ছা, আমরা এবার পড়বো রিস্ক ফ্যাক্টরস অফ ব্রেস্ট কার্সিনোমা। এজ, অল এজ উইমেন হতে পারে, তবে ইউজুয়ালি বেশি বয়সে হয়। মেনার্কি যদি কম বয়সে শুরু হয়, মানে মেনার্কিটা যদি কম বয়সে হয়, সেই ক্ষেত্রে ব্রেস্ট কার্সিনোমার রিস্কটা বেশি থেকে যায় 11 বছরের নিচে। এজ অ্যাট ফার্স্ট লাইভ বার্থ, এটা যদি প্রথম বাচ্চা হওয়ার 35 বছরের বেশি বয়সে প্রথম বাচ্চা হয়, সেক্ষেত্রেও রিস্ক একটুখানি বাড়ে। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ উইথ ব্রেস্ট কার্সিনোমা, মা, খালা, তারপরে ফুপু, নানি, দাদি, এদের ক্ষেত্রে যদি ব্রেস্ট কার্সিনোমা থেকে থাকে, তাহলে ব্রেস্ট কার্সিনোমা হওয়ার চান্সেস বেশি থাকে। রেস নট সো ইম্পর্টেন্ট। ইস্ট্রোজেন এক্সপোজার যদি থাকে, তাদের ক্ষেত্রে একটু চান্স বেড়ে যায়। রেডিয়েশন এক্সপোজার হলো একই কথা। কার্সিনোমা অফ দ্য কন্ট্রাল্যাটারাল ব্রেস্ট, কারো এক পার্শ্বের ব্রেস্টে কার্সিনোমা হয়েছে, তাহলে তার আরেক পার্শ্বের ব্রেস্টেও কার্সিনোমা হওয়ার চান্স একটু বেড়ে যায়। কিছু জিওগ্রাফিক ইনফ্লুয়েন্স আছে। ডায়েটের মধ্যে মডারেট অর হেভি অ্যালকোহল ইনটেক করে যারা, তাদের ক্ষেত্রে একটু চান্স বেশি। পোস্ট মেনোপোজাল ওবেসিটি যাদের হয়, তাদের ক্ষেত্রে বেশি। এক্সারসাইজ বলে যে এটা প্রোটেক্টিভ, কিছুটা রিস্ক কমে। যারা ব্রেস্ট ফিডিং করায়, এগুলো এস্টাবলিশড কিছু না, কিন্তু কিছু সার্ভে থেকে হয়তো দেখা যায় যারা ব্রেস্ট ফিডিং করায়, তাদের ক্ষেত্রে হয়তো একটু চান্সেস অফ ব্রেস্ট কার্সিনোমা বেশি। আর কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তো থাকেই। ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, নো স্পেশাল টাইপ। নো স্পেশাল টাইপ মানে হলো, এটা কমনলি যেটা পাওয়া যায়, এটার একটা নাম হচ্ছে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, নো স্পেশাল টাইপ। মোস্ট কমন 70-80%। হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে বললাম, এখানে 70-80 বলছে, আমরা আসলে এর চেয়েও বেশি পাই। আচ্ছা, গ্রসলি মানে খালি চোখে টিউমারটা কেমন দেখতে হবে? আচ্ছা, একটু 1 মিনিট আমি ফোনে কথা বলবো।
কার্সিনোমা নো স্পেশাল টাইপ। তোমরা কি আসো 21 জন? আছি ম্যাম। আচ্ছা, খালি চোখে ব্রেস্ট কার্সিনোমা এটা কেমন দেখতে হবে? মার্কড ইনক্রিজ ফাইব্রাস টিস্যু স্ট্রমা, স্টোনি হার্ড কনসিস্টেন্সি। সবসময় যে স্টোনি হার্ড হবে তাই না। স্টোনি হার্ড যদি হয় তখন এটাকে বলা হয় সিরাস কার্সিনোমা। ফিক্স টু আন্ডারলাইং চেস্ট ওয়াল থাকতে পারে। ডিম্পলিং অফ দ্য স্কিন, আমি তোমাদেরকে বলছি যে স্কিনের সাথে ফিক্সড থাকতে পারে, সেই ক্ষেত্রে স্কিনটা ভেতরের দিকে ঢুকে যায়, তখন এটাকে বলা হয় ডিম্পলিং অফ স্কিন। এবং নিপিলটা রিট্রাক্টেড, ভেতরের দিকে ঢুকে যেতে পারে। কাট সেকশন দরকার নাই, এটা মাইক্রোস্কোপিটা কেমন হবে এটা দরকার। ম্যালিগন্যান্ট ডাক্ট এপিথেলিয়াল সেলস অ্যারেঞ্জড ইন কর্ডস, নেস্টস, গ্ল্যান্ডস অ্যান্ড অ্যানাস্টোমোসিং শীটস। The cells invade the stroma. The cells invade the stroma. The malignant cells varies from small cell, এগুলো small cell হতে পারে with moderately hyperchromatic nuclei থেকে অনেক বড় সেল হতে পারে, লার্জ হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস হতে পারে। টিউমার সেলগুলো চেনা যাচ্ছে, এই যে অ্যারো দিয়ে দাগানো, হাইপারক্রোমাটিক এবং প্লিওমরফিক নিউক্লিয়াস, এই যে অ্যারো দিয়ে দেখানো আছে। বোঝা যাচ্ছে টিউমার সেলগুলো? জি ম্যাম, দেখা নরমাল, যাচ্ছে এরো দিয়ে কিছু একটা দেখানো আছে। হ্যাঁ, কিছু একটা, মানে এখানে যতগুলো সেল আছে এগুলো সবগুলোই টিউমার সেল, সবগুলোই জি দেখতে ম্যাম। খারাপ। তোমাদেরকে মাইটোসিস দেখাই, এই যে আমার ইয়েটা দেখা যাচ্ছে কার্সার, জি এই ম্যাম। যে এই যে এটা 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 হচ্ছে একটা মাইটোসিস। হ্যাঁ, ম্যালিগন্যান্ট লিশনগুলোর ইয়ে হচ্ছে যে মাইটোসিস যত বেশি থাকবে ওই টিউমারগুলো তত বেশি এগ্রেসিভ, মানে ওগুলোর গ্রোথ তত বেশি হচ্ছে, তত দ্রুত হচ্ছে। এটা একটা মাইটোসিস, এটা একটা মাইটোসিস। এই ফিল্ডে খুব বেশি মাইটোসিস নাই, এটা একটা মাইটোসিস। আমরা যে টিউমারের গ্রেড করি এই মাইটোসিস দিয়েও, এখানে ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে মাইটোসিসটা একটা ফ্যাক্টর টিউমার গ্রেডের। দ্য সেলস ইনভেড দ্য স্ট্রোমা, যে ম্যালিগন্যান্ট সেলগুলো থাকবে এগুলো স্ট্রোমাটাকে ইনভেড করবে। আর এটা তো বললামই, তাহলে এখানে আবার আসলাম কেন? আচ্ছা, আগাচ্ছি। মেডুলারি কার্সিনোমা, তোমাদের কি এটা লাগবে? মেডুলারি কার্সিনোমা, এগুলো জাস্ট নামগুলো জেনে রাখো, ঠিক আছে? এটা মেডুলারি কার্সিনোমা। আচ্ছা, পেজের ডিজিজ অফ দ্য নিপিল, পেজের ডিজিজ আরো হয়, হ্যাঁ, বোনসেও পেজের ডিজিজ হয়। তারপরে পেজের ডিজিজ যেন আরো কোথায় হয়, পেজের ডিজিজ অনেকগুলো আছে। তো পেজের ডিজিজ এটা ভালো পারলে জিজ্ঞেস করা হতে পারে। হ্যাঁ, পেজের ডিজিজ অফ দ্য নিপল, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাক্টাল কার্সিনোমা হুইচ ইনভলভ দ্য স্কিন অফ দ্য নিপল অ্যান্ড অ্যারিওলা। এবং পেজের ডিজিজ হলে সাধারণত প্রুরাইটাস খুব কমন থাকে, এবং মাঝে মাঝে এটাকে মিস্টেকেন করা হয় যে এটা বোধহয় স্কিনের কোনো লিশন, এক্সিমা টাইপ কিছু হতে পারে, ক্রনিক ডার্মাটাইটিস টাইপ কিছু হতে পারে, এজন্য ইগনোর করা হয়। কিন্তু তখনই এটার অবস্থা খারাপ হয়ে যায়, এটা মেটাস্টাসিস হয়ে যায়। ব্রেস্ট কার্সিনোমা সম্বন্ধে তোমরা হয়তো জেনে জেনে থাকবে যে ব্রেস্ট কার্সিনোমা যদি, সব কার্সিনোমাই আসলে আর্লি ডায়াগনোসিস যদি হয় আমাদের হাতে কিছু করার থাকে, কিন্তু ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে যদি আর্লি ডায়াগনোসিস করা হয়, ম্যাস্টেকটমি করে, রেডিওথেরাপি, কেমোথেরাপি এইসব দিয়ে পেশেন্ট কিন্তু সার্ভাইভাল অনেক দিন থাকে, অনেক দিন। আমার আত্মীয়দের মাঝে এরকম একজন আছে, মনে হয় 15-20 বছর হয়ে গেল, উনি একদম কমপ্লিটলি সুস্থ আছে। অন্য কার্সিনোমাগুলোর ক্ষেত্রে সার্ভাইভাল রেট এত বেশি না থাকলেও ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে সার্ভাইভাল রেট অনেক বেশি যদি আর্লি ডায়াগনোসিস হয়। এই জন্য খুব ইম্পর্টেন্ট ব্রেস্ট কার্সিনোমা। এবং এই জন্য তো তোমরা বোধহয় জানো যে প্রতি বছর অ্যাওয়ারনেস একটা মান্থ আছে, কিন্তু অক্টোবর মাস, হ্যাঁ, ব্রেস্ট কার্সিনোমার জন্য, ব্রেস্ট কার্সিনোমার অ্যাওয়ারনেস। ব্রেস্ট কার্সিনোমা এটা হচ্ছে ফিমেল কার্সিনোমা, ফিমেলদের ডেথ ফ্রম কার্সিনোমার 1 নাম্বার বা 2 নাম্বার কারণ হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা। আরেকটা হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা, ইউটেরাইন সার্ভাইকাল কার্সিনোমা।
ঠিক আছে? তো পেজের ডিজিজ অফ দ্য নিপিলে কি থাকবে? স্কিন অফ দ্য নিপিল অ্যান্ড অ্যারিওলা আর ফিশার্ড, আলসারেটেড অ্যান্ড উজিং এ ধরনের থাকতে পারে। কিন্তু নরমালি শুধু চুলকায় এরকমও থাকতে পারে। একটু খসখসে হয়ে যায় স্কিনটা। সারাউন্ডিং ইনফ্লামেটরি হাইপারেমিয়া অ্যান্ড ইডেমা। অকেশনালি টোটাল নিপিল আলসারেটেড হয়ে নিপিলটাই নাই হয়ে যেতে পারে। এই যে আমার কাছে কালকেই এফএনএসসি করতে আসছিল এরকম একজন মহিলা যার এরকম আলসার হয়ে গেছে ব্রেস্টে। মাইক্রোস্কোপিক্যালি Microscopically, the epidermis is a malignant cell referred to as Paget cell. এগুলোকে পেজেট সেল বলা হয়। এই সেলগুলো দেখতে কেমন এটা জানতে হবে। The cells are large, having abundant clear or lightly staining cytoplasm and nuclei with prominent nucleoli থাকবে। ঠিক আছে? তাহলে পেজেট সেলটা দেখতে কেমন হবে? এই সেলটা বড়, এখানে সাইটোপ্লাজমটা থাকবে অ্যাবান্ডেন্ট, সেটা ক্লিয়ার থাকতে পারে অথবা লাইটলি স্টেইনিং সাইটোপ্লাজম থাকবে, আর নিউক্লিয়াস থাকবে উইথ প্রমিনেন্ট নিউক্লিওলাই। এছাড়া ড্যাকটাল কার্সিনোমা এমনি বাকি যা হয় সেরকমই হবে, কিন্তু এই পেজেট সেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে দেখা যাচ্ছে, এই যে এই জিনিসগুলো হচ্ছে পেজেট সেল। এই যে এগুলো হালকা স্টেইনিং হয়ে আছে যেগুলো, সেগুলোই হচ্ছে পেজেট সেল। প্রগনোস্টিক ফ্যাক্টরস অফ কার্সিনোমা, মেজর ফ্যাক্টরস, ইনভেসিভ কার্সিনোমা অর ইনসাইটু ডিজিজ। অবশ্যই ইনভেসিভ কার্সিনোমা খারাপ, ইনসাইটুটা রিলেটিভলি বেটার। ডিস্ট্যান্ট মেটাস্ট্যাসিস যদি থেকে থাকে, মনে করো যে লিম্ফ নোডটা হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্ট্যাসিস না, কিন্তু তোমার মেটাস্ট্যাসিস যদি হয়ে যায় লাংসে, লিভারে, বোনসে, তাহলে খারাপ। লিম্ফ নোড মেটাস্ট্যাসিস এটাও ডিপেন্ড করে যে কয়টা লিম্ফ নোডে গেছে সেটার উপরে। একটা লিম্ফ নোডে গেলে যা, তিনটাতে গেলে যা, এভাবে করে স্টেজিং বাড়তে থাকে। টিউমার সাইজটাও স্টেজিং, এটা হচ্ছে লেস দ্যান 2 সেন্টিমিটার স্টেজ 1, 2 to 5 সেন্টিমিটার হচ্ছে স্টেজ 2, মোর দ্যান 5 সেন্টিমিটার হচ্ছে তোমার স্টেজ 3, আবার স্টেজ 4 চলে যাবে যখন এটা আন্ডারলাইং মাসল এটাকে ইনভলভ করবে অথবা ওভারলাইং স্কিন ইনভলভ হবে, তখন এটা স্টেজ 4 এ চলে যাবে। স্টেজ যত বাড়বে তত এটা এগ্রেসিভ, টিউমারটা তত খারাপ। লোকালাইজড অ্যাডভান্স ডিজিজ, লোকালি অ্যাডভান্স ডিজিজ মানে লোকালি মনে করো যে ভিতর দিকে চলে গেছে, লোকালি আন্ডারলাইং মাসলটাকে ইনভলভ করে, বোনস ইনভলভ করে, একেবারে তোমার কি নাম ওটা, লাংসে চলে গেছে, এগুলো লোকালি চলে যাচ্ছে, এই জিনিসগুলো খারাপ। ইনফ্লামেটরি কার্সিনোমা খারাপ, কার্সিনোমা উইথ ইনফ্লামেটরি চেঞ্জ যদি থাকে তাহলে এটা খারাপ। মাইনর প্রগনোস্টিক ফ্যাক্টরের মধ্যে আছে হিস্টোলজিক সাবটাইপ, যেমন মনে করো যে লোবিউলার কার্সিনোমা থেকে হয়তো ডাক্টাল কার্সিনোমা খারাপ বা ডাক্টাল কার্সিনোমা রিলেটিভলি বেটার, কিন্তু এগুলো মাইনর ফ্যাক্টর, এগুলো খুব বড় ফ্যাক্টর না। টিউমার গ্রেড, টিউমার যে এটা ওয়েল ডিফারেন্সিয়েটেড, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আছে। এখানে গ্রেড 1 মানে ভালো এরকম, কিন্তু এগুলো খুব মাইনর ফ্যাক্টর। স্ট্রোজেন প্রজেস্টেরন রিসেপ্টর, ইআরপিআর মানে হরমোন থেরাপি দেয়া হয়, ইআরপিআর হার্ড টু নিউ। ব্রেস্ট ক্যান্সারের যখনই ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয়ে যাবে তখনই দেয়া হয়। এগুলোর কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর আছে। লিম্ফোভাস্কুলার ইনভেশন, প্রলিফারেটিভ রেট, এগুলোই। তোমাদের মোটামুটি ব্রেস্ট থেকে শেষ, তবে মেল ব্রেস্ট থেকে একটু কিছু জানতে হবে। আমাকে 1 মিনিট সময় দাও।
জি ম্যাম। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে মেল ব্রেস্ট এনলার্জমেন্ট হলে তাকে কি বলে তোমরা কি জানো? গাইনোকোমেস্টিয়া। গাইনোকোমেশিয়া ম্যাম। গাইনেকোম্যাশিয়া বলে। ঠিক আছে, গাইনেকোম্যাশিয়ার কিছু কজ বলতে পারবা? ম্যাম লিভার ডিজিজেস, হ্যাঁ, ক্লেনফিল্টার সিনড্রোম। হ্যাঁ, তারপরে যারা ওই যে অ্যাডিক্টেড থাকে তাদের ক্ষেত্রে হতে পারে। লিভার ডিজিজ আছে। এছাড়া আমার এই মুহূর্তে খুব ভালো মতো মনে নাই। লিভার ডিজিজ একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, মেল ব্রেস্ট এনলার্জমেন্ট অফ মেল ব্রেস্ট এটাকে বলা হয় গাইনেকোম্যাশিয়া। গাইনেকোম্যাশিয়ার কজ আমাদের জানতে হবে। ঠিক আছে, তার মধ্যে আছে একটা হচ্ছে পিউবার্টি, একটা হচ্ছে ওল্ড এজ, একটা লিভার ডিজিজ, ক্লিনফেল্টার সিনড্রোম, এই জিনিসগুলোতে হতে পারে। আচ্ছা, এখন বলো মেল ব্রেস্টে কি ক্যান্সার হতে পারে? ম্যাম হইতে শুনি না এখন পর্যন্ত। হ্যাঁ, শুনো নাই? হতে পারে। হইতে পারে। হইতে পারে। কয়েকদিন আগেই আমি একটা দিছি, এই যে ডিএলএম এর আছে নাকি ডিএলএম? জি ম্যাডাম আছে। আচ্ছা, আছে। আপনি তো হচ্ছেন ফুলবাড়ির জন আছেন, বাকিরা আছে? জি জি। কই তাদের মুখে তো শুনি না। কোথায় বাকি ডিএলএম কোথায়? ম্যাডাম অ্যানি আছে। আচ্ছা, আপনাদের মধ্যে একজন আমার সাথে দেখছিলেন না একটা মেল ব্রেস্ট ক্যান্সার এফএনএসি করতে বলছিলাম যে? হ্যাঁ, আমি দেখছিলাম তো মনে হয়। জি ম্যাডাম। হ্যাঁ, ওইটা পরে ক্যান্সারই ছিল কিন্তু। আচ্ছা, মেল ব্রেস্ট ক্যান্সার কিন্তু খুব বেশি আনকমন না। হ্যাঁ, 100টা ফিমেল যদি হয় তাহলে সম্ভবত 1%। মেল ব্রেস্ট ক্যান্সার হচ্ছে 1%, তাহলে কিন্তু খুব কম না। এইটাও মোটামুটি মেল ব্রেস্ট ক্যান্সারেরও রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফিমেলদের মতোই, ইনক্রিজিং এজ, তারপরে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যদি ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে, কোনো কারণে যদি এক্সোজেনাস ইস্ট্রোজেনের অথবা রেডিয়েশন এক্সপোজারের হিস্ট্রি থাকে, ইনফার্টিলিটি, ওবেসিটি, এগুলো যদি থেকে থাকে, এগুলো রিস্ক ফ্যাক্টর। এছাড়া যদি কারো ক্লিনফেল্টার সিনড্রোম থেকে থাকে, কোনো কারণে টেস্টিকুলার ফাংশন অল্টার্ড হয়, বয়সটা হচ্ছে ওরকম অ্যাবাভ 60 বা অ্যারাউন্ড 60 এই সময়টা। ঠিক আছে, তাহলে মেল ব্রেস্টেও হয়। গাইনোকোম্যাশিয়া কিন্তু জিজ্ঞেস করা হয় মেল ব্রেস্টে কার্সিনোমা হয় কিনা, ডাক্টাল কার্সিনোমা হয় ইউজুয়ালি, কার্সিনোমা হয় কিনা এগুলো জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, মোটামুটি ব্রেস্ট শেষ। আমি যদি কালকে ফিমেল জেনিটালিয়ার লেকচার আমার হারায় ফেলছি, যদি পাই তাহলে কালকে নিব। জি ম্যাম। আচ্ছা, গাইনোকোম্যাশিয়া আমি একটু বই খুললাম, বই থেকে বলি। গাইনোকোম্যাশিয়া কি? এটা হচ্ছে এনলার্জমেন্ট অফ মেল ব্রেস্ট। এইটা হচ্ছে গাইনোকোম্যাশিয়া। ইট ইজ দ্য অনলি বিনাইন লিশন সিন উইথ এনি ফ্রিকোয়েন্সি ইন দ্য মেল ব্রেস্ট। এই ক্ষেত্রে যে লাম্পটা পাওয়া যাবে সেটা কেমন হবে? বাটন লাইক সাব অ্যারিওলার এনলার্জমেন্ট। এটা ইউনিল্যাটারালও হতে পারে, বাইল্যাটারালও হতে পারে। ঠিক আছে, বাটন লাইক। মাইক্রোস্কোপিক্যালি কি পাবো? ইনক্রিজ ইন ডেন্স কোলাজেনাস কানেকটিভ টিস্যু অ্যাসোসিয়েটেড উইথ এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া অফ দ্য ডাক্ট লাইনিং উইথ ক্যারেক্টারিস্টিক ট্যাপারিং মাইক্রোপ্যাপিলি পাওয়া যায় আমরা মানে হিস্টোপ্যাথোলজিতে। গাইনোকোম্যাশিয়া হয়, ইট ইজ এ রেজাল্ট অফ অ্যান ইমব্যালেন্স বিটুইন ইস্ট্রোজেন অ্যান্ড এন্ড্রোজেন। এই দুইটার যদি ইমব্যালেন্স হয় সেই ক্ষেত্রে আমরা পেতে পারি। এটা কোন কোন সময় পাওয়া যেতে পারে? পিউবার্টিতে পাওয়া যেতে পারে, তারপরে ভেরি এজেড পার্সনদের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এছাড়া ডিউরিং অ্যাডাল্ট লাইফ যে কোনো সময় পাওয়া যেতে পারে, হাইপার এস্ট্রিনিজম যখন হবে। এই হাইপার এস্ট্রিনিজম বা ইস্ট্রোজেন একটু বেশি আপার হ্যান্ড নেবে কোন কোন সময় হতে পারে? সিরোসিস অফ লিভার। ঠিক আছে, সিরোসিস অফ লিভারে কেন হবে? কারণ লিভারটা হচ্ছে রেসপন্সিবল ফর মেটাবোলাইজিং ইস্ট্রোজেন। তো যখন সিরোসিস অফ লিভারে লিভার ফাংশন অল্টার্ড হয়ে যাবে, ইস্ট্রোজেন মেটাবোলাইজ করতে পারবে না, তখনই হচ্ছে তোমার এই যে গাইনোকোম্যাশিয়া হতে পারে। এছাড়া যদি পার্সন টেকিং
অ্যালকোহল, মারিজুয়ানা, হেরোইন, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, অ্যানাবলিক স্টেরয়েড তাদের ক্ষেত্রে গাইনোকোমেশিয়া থাকতে পারে। ক্লিন ফিল্টার সিনড্রোম কারো যদি টেস্টিকুলার নিওপ্লাজম সাচ অ্যাজ লিডিক সেল টিউমার, সার্টুলি সেল টিউমার থেকে থাকে তাদের ক্ষেত্রে। আর যাদের গাইনোকোমেশিয়া থাকবে তাদের স্মল ইনক্রিজ রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। ব্রেস্টের মোটামুটি এই জিনিসগুলোই লাগবে। তাহলে কি কি লাস্টের সর্বপ্রথম জানতে হবে ব্রেস্টে কি কি ডিজিজ বা কি কি ডিসঅর্ডার হয়। ব্রেস্টে বিনাইন টিউমার কি কি হয়, ব্রেস্টে ম্যালিগন্যান্ট টিউমার কি কি হয়, ব্রেস্ট লাম্পের কজ কি, ব্রেস্ট লাম্প ইন 16 ইয়ার্স অফ এজ, ইন 50 ইয়ার্স অফ এজ, কোন বয়সে কি তার দিদি কি হবে, ব্রেস্ট লাম্প আমরা ডায়াগনোসিস করব কিভাবে, ব্রেস্ট ক্যান্সারের টাইপগুলো কি কি আছে, তারপরে হোয়াট ইজ গাইনোকোমেশিয়া, মেল ব্রেস্টে ক্যান্সার হয় কি না, ফাইব্রোঅ্যাডেনোমা কি, কেমন, আন্ডার মাইক্রোস্কোপ কেমন, প্র্যাকটিক্যালে থাকবে। ঠিক আছে, ব্রেস্ট থেকে মোটামুটি অল্পই পড়া। এই আমি যদি সম্ভব হয় তাহলে কালকে ফিমেল জেনিটালিয়া শুরু করব, চেষ্টা করব, খুবই চেষ্টা করব শুরু করার। আর এই আগামী সপ্তাহে নূরে জান্নাত হয়তো ক্লাস নেবে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, ভালো থাকো সবাই। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।